টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত ৩ পার্বত্য জেলা ও কক্সবাজার। এখনো বিপদসীমার ওপরে কয়েকটি নদীর পানি বন্দী লাখ লাখ মানুষ, সহায়তার আকুতি। আধা কেজি মুড়ি, আধা কেজি সিরা, এগুলো দিয়ে কিছু হয়। আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি। বাচ্চা হাচ্চা লইয়া সংসার লইয়া খেয়ে খাওয়া খেয়ে লওয়া। ভারী বর্ষণে হবিগঞ্জ, মৌলভীবাজার ও শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত, আরও কয়েক জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। চট্টগ্রাম বোর্ডে শনিবারের পরীক্ষাও স্থগিত। দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর 10 পদক্ষেপের কথা জানালেন উপদেষ্টা মাহাদি আমিন। প্লাবিত এলাকা পরিদর্শন করলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। টানা কয়েকদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত 3 পার্বত্য জেলা। সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি এখনও বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। পাহাড় ধসে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির সঙ্গে যোগাযোগ ব্যাহত। পানিবন্দী মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট, আর জীবিকা হারিয়ে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দুর্গম এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও প্রশাসনের ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বিপদসীমার উপরে থাকায় বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল এখনও পানির নিচে। বন্ধ রয়েছে চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ। চরম দুর্ভোগে পড়েছেন দিনমজুর, কৃষক ও জুম চাষিরা। পানিবন্দী লক্ষাধিক মানুষ ভুগছেন খাদ্য সংকটে। আশ্রয় কেন্দ্রগুলোতে প্রশাসন এবং দুর্গম এলাকায় সেনাবাহিনী ও বিজিবি ত্রাণ সহায়তা দিচ্ছে। অনেক কষ্টে আছি আমরা, তারপরে প্রশাসন থেকে অনেক সাহায্য করতেছে, আমরা কিছু পাইছি। প্রায় 1 থেকে 150 পরিবার এখানে পানিবন্দী আছে ইসলামপুরের মধ্যে। তো আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি। খেটে খাওয়া মানুষ খুব অসুবিধা আছে, ঘরগুলো ডুবে গেছে। আজকে 6 দিন ধরে কোনো কাজ করতে পারতেছি না, আমাদের খুব কষ্ট হচ্ছে। রাঙ্গামাটির বাগাইছড়িতে পাহাড়ের মাটি ধসে প্রায় 3 কিলোমিটার সড়ক বন্ধ হয়ে যাওয়ায় খাগড়াছড়ি, দীঘিনালা হয়ে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া রাঙ্গামাটির সঙ্গে খাগড়াছড়ির মহালছড়ি, লংগদু, বাগাইছড়ি এবং রাঙ্গামাটির রাজস্থলী, বান্দরবান সড়কও বন্ধ। ঢাকা থেকে আসছি, এখানে লামার পরে হাইটা যাইতেছে প্রায় আধা মাইল রাস্তা। আমার যতটুকু প্রয়োজন আমি যতটুকু আইছি এখানে, আমার তো আর পুরাই না, এখান থেকে গাড়ি যাবে। রাস্তার ভাঙার কারণে আমি অদেহতুন যাত্রী নিজে ভে, আর তাছাড়া শীতন যে বাজারত হস্তার আবদান হতে যাত্রী আমার যাত্রীর নতুন হস্ত হয়। এখন এসে একটু খুব দুঃখে বিষয় রাস্তা ভাঙিয়ে এই বাড়ির রাস্তা ভেঙে গেছে, আমি দূরে যাইতে পারতেছি না। তারে যদি না হয়, ঠিক না করে, তাহলে একটু কষ্ট হবে আমাদের গাড়ি চালাইতে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকা সড়ক, হাটবাজার জলমগ্ন থাকায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। তাদের সেবার প্রয়োজন আছে কিনা, তাদের খাবার দাবারের দিক থেকে কি অবস্থানে আছে, এই সার্বিক বিষয়গুলো আমরা পর্যালোচনা করতেছি। বন্যার মধ্যে যখন বাসা থেকে বেরোচ্ছে, অনেকে হাত পা কাটা গেছে, আমরা প্রাথমিক চিকিৎসা যেটা ওটা দিয়েছি এবং তাৎক্ষণিক এর চাইতে যদি আরও বেশি সমস্যা হয় হাসপাতালে যাওয়ার জন্য আমরা ওনাদের পরামর্শ দিয়েছি। চলমান দুর্যোগে এখন পর্যন্ত প্রায় 27,200 পরিবার আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত কোনো হতাহত নেই, একজন আহত হয়েছে এবং তার সুচিকিৎসার ব্যবস্থা আমরা করে ফেলেছি। এদিকে সাজেকে আটকে থাকা 5 শতাধিক পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনার খবর জানিয়েছেন সেনাবাহিনী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রমণ কেন্দ্রগুলোয় যাওয়া থেকে বিরত থাকতে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শহীদুল সুমন, যমুনা নিউজ। বানের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কক্সবাজারের চকরিয়া বড়ইতলী বিলে নৌকা ডুবে মারা যায় জান্নাত। এদিকে স্থানীয় কয়েকটি নদীর পানি বৃদ্ধির ফলে অবনতি হয়েছে জেলার 4 উপজেলার বন্যা পরিস্থিতির। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। কক্সবাজারের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন রিয়াদ রায়হান, ছবি তুলেছেন লুৎফুর রহমান, সাথে ছিলেন কক্সবাজারের সহকর্মী এহসান আল কোতবে।
বসতঘর পানিতে ডুবে গেছে, 3 মেয়েকে নিয়ে নিরাপদ আশ্রয় যাচ্ছিলেন বাবা। পথেই বড়ইতলি বিলে নৌকা ডুবে যায়। 2 মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, আর বড় মেয়ে তখনও নিখোঁজ। পানি উঠার কারণে ওরা বলতে নিরাপদ আশ্রয় এখানে উপরে চলে আসতে চাচ্ছিল। স্থানীয়দের চেষ্টায় ব্যর্থ হলে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় 4 ঘন্টা পর জান্নাত নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আমাদের রিসোর্স যেগুলো আছে সেগুলো দিয়ে কি করা হয়েছে, সার্চ অ্যান্ড রেস্কিউ কার্যক্রম করা হয়েছে, এবং আমরা যা না পাওয়াতে একটা বেটার সার্চের জন্য এবং রেস্কিউর জন্য হচ্ছে কি আমরা চট্টগ্রাম থেকে একটা সাহায্য চাই ডুবুরি ইউনিটের। ডুবুরি এসেই আমাদের স্থানীয় যারা চেয়ারম্যান এবং মেম্বার আছেন তাদের সহযোগিতায় হচ্ছে কি আমরা নৌকার মাধ্যমে এবং লজিস্টিক সাপোর্টের মাধ্যমে কি করছি, এই যে ডুবুরি কার্যক্রমটা সম্পন্ন করছি। ঘরের মধ্যে কোথাও কোমর সমান, আবার কোথাও তার উপরে পানি। রান্নাবান্না বন্ধ, নেই বিশুদ্ধ পানির যোগান। আশ্রয় কেন্দ্রে গেলেও সেখানে হাঁটু পানি। চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের চিত্র এটি। নিচে তল জায়গায় প্রায় 1 সিনা পর্যন্ত পানি। আমরা সাঁতার কেটে কেটে এখানে রুটে অবস্থান করতেছি। 100-এর মধ্যে 95 বাড়ি ডুবে গেছে পানিতে, আর 5 ঘর মতো আছে আর কি। কিছু নাই এখানে। একটা আমাদের পুরানো হাল আছে, একটা বাইশারা নামে হালটা যদি আমাদের সরকার করলে মাতামুহুরী নদী পানি যেগুলি আসে এগুলি তাড়াতাড়ি বাইরে হয়ে যাবে। গ্রামীণ এলাকা তো বটেই, কোমর পানি উঠেছে মূল সড়কেও। গেল কদিন ধরেই বিপর্যস্ত জনজীবন। নারী ও শিশুদের কষ্টটা খানিক বেশি। রান্না বান্নার কোনো সুযোগ সুবিধা নেই, আমরা খুব কষ্টের মধ্যে আছি। বলার মতো কোনো ভাষা নেই। কেউ আমাদেরকে এটা ধরতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী এলাকা, এখানে আর কেউ বিএনপির কোনো লোক আসে না আজ পর্যন্ত। বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী এলাকার ওই সালগ্রাম মতো এলাকা ওই পর্যন্ত আর এটা যেমন বিএনপির অনেক মানুষ আছে তারা হনিকে আইয়ের নসার বাড়ির কি অবস্থা চলে বর্তমান। আমরা কষ্টতে আছি। কেউ কিছু দেয় না, সকালবেলা পেলে বাদ দিছি মালপত্র বেখিনি উপরে তুলি। পানি উঠেছে কক্সবাজার টেকনাফ সড়কেও। কোথাও কোথাও কোমর পানিতে যাতায়াত করছেন মানুষ। আছে আক্ষেপ, আছে অপ্রকাশিত ক্ষোভ। প্রশাসন থেকে একটা লোকও আসে নাই। কানাবিনার কথা বাদ দেন, একটু জিজ্ঞেস পর্যন্ত করতে আসে নাই, যে দেখতে পর্যন্ত আসে নাই এই এলাকার লোকগুলো কেমন আছে। আমরা খুবই কষ্টে আছি, আমাদের জন্য কিছু করার জন্য চেষ্টা করেন। খাওয়া দাওয়া একটু কষ্ট হচ্ছে, পাক করতেছে, থেকে খাইতে হচ্ছে। তবে কিছু কিছু এলাকায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে খাবার সহ প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে বলেও জানান দুর্গত মানুষ। প্রশাসনের পক্ষ থেকে দ্রুতই ত্রাণ সহ যে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে সেগুলো নেওয়ার জন্য দাবি জানিয়েছেন, এবং তারা বলছেন যদি এটি খুব স্বল্প সময়ের মধ্যে করা না হয় তাহলে তাদের যে দুর্দশা সেটি আরও দিনকে দিন বাড়বে, বা যতই সময় যাবে ততই এই দুর্ভোগের মাত্রা বেড়ে যাবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, চকরিয়া, কক্সবাজার। 4 দিন ধরে প্লাবিত চট্টগ্রামের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলের জমি। সড়ক ডুবে থাকায় যান চলাচল বন্ধ। ঘরে জ্বলছে না চুলা। 15 উপজেলায় পানিবন্দী কয়েক লাখ মানুষের দুর্ভোগ চরমে। বাঁশখালীতে পানিতে ডুবে প্রাণ গেছে 2 শিশুর। স্কুল, কলেজ, সরকারি বেসরকারি সকল অফিস, দোকানপাটও পানির নিচে। পাহাড়ি ঢল, টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানিবন্দী এখানকার কয়েক লাখ মানুষ। ঘরবাড়ি ডুবে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে চলে গেছেন অনেকে। শহর থেকে পানি নামলেও নিম্নাঞ্চল জলবদ্ধ। বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট। পাওয়া যাচ্ছে না চিকিৎসা সেবাও। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ হাসিমপুর অংশ তলিয়ে গেছে প্রায় 2.5 ফুট পানির নিচে। ফলে 3 থেকে 4 কিলোমিটার যানজটে দুর্ভোগ চরমে। চাঁদগাঁওয়ে জলবদ্ধ এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র ও সংসদ সদস্য। এদিকে সাতকানিয়ায় বন্যা কবলিত এলাকায় সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতির কারণে শুধু তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হলো। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এই সিদ্ধান্ত কার্যকর হবে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। দুর্যোগপূর্ণ এলাকায় বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মাইকিং করে বিষয়টি জানাতে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছে বোর্ড। চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত 10টি পদক্ষেপের কথা জানিয়েছেন উপদেষ্টা মাহদি আমিন। তিনি জানান, বন্যা কবলিত মানুষের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিক দুর্যোগ কবলিত এলাকার পরিস্থিতি মনিটরিং করছেন।
কোথাও কোথাও পাহাড় ধস হয়েছে, অনেকগুলো মানুষ মারা গিয়েছে। এটি অত্যন্ত আমাদেরকে ব্যথিত করেছে, গভীরভাবে মর্মাহত করেছে। জনগণের নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এটিকে নিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত হয়েছেন। এদিকে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় পানিবন্দী মানুষের খোঁজ খবর নিয়ে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। বন্যা কবলিত মানুষের খোঁজ খবর নিতে শুক্রবার সকালে চট্টগ্রামে যান সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ঘুরে দেখেন বাঁশখালী উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা। এ সময় ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন জামায়াতের আমির। একই দিনে পাশের উপজেলা সাতকানিয়ার বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ডাক্তার শফিকুর রহমান, দেন প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস। দল হিসাবে আমরা কি করতে পারি এলাকার মানুষের জন্য, এটা যেমন চেষ্টা করব, সরকারকে আমরা কি বলতে পারি এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য, সেই ব্যাপারে আমরা ভূমিকা রাখব। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা মূলত একটি প্রোপাগান্ডার অংশ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা মামলার রায় কার্যকর করাই হবে রাষ্ট্রের প্রথম দায়িত্ব। রাজধানীতে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা তা আওয়ামী লীগ বা শেখ হাসিনা নির্ধারণ করবেন না। এটি বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার বিষয়। যথাযথ কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে রায় কার্যকরের আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, গণহত্যার বিচার কার্যকর হলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আওয়ামী লীগের অন্য কোনো রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা থাকলে দেশের জনগণ তা প্রতিহত করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক। শেখ হাসিনা সহ অন্য যাদের বিরুদ্ধেই এই রায় হয়েছে, শেখ হাসিনা আসলে সাক্ষাৎকার দেওয়ার এখতিয়ারই রাখে না। এটা আমাদের ভারতীয় দূতাবাসকে, দিল্লিকে এটা কঠোরভাবে বাংলাদেশ সরকারের বার্তা দেওয়া উচিত। শেখ হাসিনা দিল্লিতে বসে থাকা অবস্থায় ফাঁসির রায়ে দণ্ডিত একজন আসামি, তিনি কোনো ধরনের ইন্টারভিউ বা কর্মসূচি ঘোষণা এটা করতে পারেন না। এটা দেশের অস্থিতিশীলতা তৈরি করছে। আওয়ামী লীগের সময় সব নির্বাচনে ভোট কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে নোয়াখালীর ম্যাচ দিতে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব অভিযোগই করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, 2014 ও 2018 সালের নির্বাচন ছিল মিডনাইট ইলেকশন, যেখানে ভোট শুরুর আগেই ব্যালট বাক্স ভরে ফেলা হয়। তবে জুলাই আন্দোলনের পরও ভোট কারচুপি হয়েছে বলেন অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। তার দাবি, দেশের 70% মানুষ গণভোটে হ্যাঁ পক্ষে মত দিলেও বিএনপি তা আমলে নিচ্ছে না। বিদ্যুতের লোডশেডিং এর সমালোচনাও করেন তিনি। এদিকে নাটোরে জুলাই পদযাত্রায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আগামী লড়াই হবে জালিম ও অন্যায়ের বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে নয়। চাঁদাবাজ, জমি দখলদারদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান তিনি। আগামী দিনের নেতৃত্ব সততা, ন্যায় বিচার ও জনস্বার্থ রক্ষার সক্ষমতার ভিত্তিতে নির্ধারিত হবে বলেও জানান সার্জিস আলম। এবারে ফিফা বিশ্বকাপের খবর। আনচেলত্তিকে এখনই বিদায় করা উচিত। বিশ্বকাপ ব্যর্থতার পর এবার বিস্ফোরক কণ্ঠে মুখ খুললেন 1994-এর বিশ্বকাপ জয়ী কিংবদন্তি রোমারিও। তার দাবি, তিনি যদি সিবিএফ এর প্রেসিডেন্ট হতেন তাহলে প্রথমেই আনচেলত্তির সাথে চুক্তি বাতিল করতেন। হলুদ জার্সি এক সময় ছিল জয়ের প্রতীক, তবে এখন যেন বয়ে বেড়াচ্ছে হতাশার ভার। বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে, কিন্তু ব্রাজিলের ফুটবল আকাশে জমে থাকা কালো মেঘ যেন কাটছেই না। সেই মেঘ যেন আরো ঘন করে দিলেন 1994 বিশ্বকাপ জয়ী ব্রাজিল কিংবদন্তি রোমারিও। তার মতে, তিনি যদি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট হতেন তাহলে তার প্রথম কাজ হতো কোচ কার্লো আনচেলত্তির চুক্তি বাতিল করা। যে বিব্রতকর পরিস্থিতিতে আনচেলত্তি আমাদের ফেলেছেন, যেভাবে ব্যর্থ হয়েছেন, এরপর আর ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তি 2025 সালের মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেন। স্বপ্ন ছিল দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপ ফিরিয়ে আনা, কিন্তু মাত্র 1 বছরের মাথায় সেই স্বপ্ন ভেঙে যায় নির্মম বাস্তবতায়। একইভাবে 2022 কাতার বিশ্বকাপেও ক্রোয়েশিয়ার কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নেয় সেলেসাওরা। কোচ বদলেছে কিন্তু ভাগ্য বদলায়নি। শেষ 16তেই থমকে গেল ব্রাজিলের যাত্রা। সেই ব্যর্থতার পর থেকেই আনচেলোত্তির কৌশল, দল নির্বাচন, ম্যাচ পরিচালনা নিয়ে তীব্র সমালোচনা চলছে। এখন প্রশ্ন একটাই, সমস্যা কি শুধু কোচে নাকি আরও গভীরে? মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। প্রকৃতির সংরক্ষণ এখন আর কোনো বিকল্প নয়, এটি জাতীয় দায়িত্ব বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। বাংলা একাডেমিতে দ্বিজেন শর্মা পরিবেশ পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, শুধু প্রাকৃতিক নয়, মানবসৃষ্ট কারণেও জলবায়ু পরিবর্তন ঘটছে। এসব নিয়ে কাজ না করলে মানুষের জীবন ধারণের ক্ষমতা কমে যাবে। তিনি আরো বলেন, পরিবেশ সম্মাননা প্রাপ্তরা প্রমাণ করেছেন একজন মানুষের নিষ্ঠা ও উদ্যোগও পরিবেশে দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আনতে পারে। অনুষ্ঠানে 6 জন প্রকৃতি সংরক্ষকের হাতে পরিবেশ সম্মাননা তুলে দেওয়া হয়। আমাদের বন রক্ষা করতে হবে, কারণ বন শুধু কাঠের উৎস নয়, বন আমাদের জলবায়ুর রক্ষা কবচ। আমাদের জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, কারণ প্রতিটি প্রাণী, প্রতিটি উদ্ভিদ পৃথিবীর ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রীর 31 দফা বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়নে গাজীপুরে পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গাজীপুর সদর বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রাসেল। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর 31 দফা বৃক্ষরোপণ কর্মসূচির সাথে পেশাজীবী দল আনুষ্ঠানিকভাবে একাত্মতা ঘোষণা করেছে। পেশাজীবী দলের উদ্যোগে 64টি জেলায় 1 কোটি বৃক্ষরোপণ করা হবে বলে জানান তিনি। নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে স্থানীয়রা। শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। স্থানীয়দের অভিযোগ, মাসিদাইর বেকারির মোড় সহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মাদক বেচাকেনা হলেও প্রশাসন নির্বিকার। এতে দিন দিন তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিদিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। এ সময় অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার অব প্রফেশনালস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রোগ্রামের 16তম ব্যাচের ওরিয়েন্টেশন শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের পরিচালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মাহমুদ ওসমান ইমাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক, কর্পোরেট খাতের মানব সম্পদ বিশেষজ্ঞ, বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৌশলগত অংশীদার এবং শিক্ষার্থীরা। এ সময় বক্তারা নৈতিক নেতৃত্ব, ধারাবাহিক শিক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ পেশাজীবী তৈরির উপর গুরুত্ব আরোপ করেন। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।